জিতে বিশ্বজুড়ে 2021 বরণ, করোনায় টিকে থাকার লড়াইয়ে বিদায় নিল 2020। ঢাকার আকাশ জুড়ে ফানুস, নিরাপত্তা জোরদার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহামারীতেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বই। ভার্চুয়ালি উৎসব উদ্বোধন, পরিস্থিতি ভালো হলেই খুলবে স্কুল, বললেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে 100 বছরেরও বেশি। আশা কর্তৃপক্ষের, আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল। 32 বছর পর ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের হাতে ঢাকার খালের দায়িত্ব। উদ্ধারে শনিবার থেকে মাঠে থাকার ঘোষণা তাপসের, পুরানো রূপে ফেরানোর অঙ্গীকার আতিকে। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। ইউরোপে নিউ ইয়ারের প্রস্তুতির খবর জানাতে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু। মামুন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে জার্মানিতে রাত 8টা বাজে, আর বাংলাদেশে কিন্তু রাতের 1টা বাজে। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে নতুন বছরে পদার্পণ করেছে। অর্থাৎ শুভ হোক 2021 সাল। এই 2021 সাল যেন আমরা সবাই যেন করোনা থেকে মুক্তি পাই। মানুষ কিন্তু ইতালিতে মারা গেছে এবং একই অবস্থা ফ্রান্সে বিরাজ করছে, স্পেনেও কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু মারা গেছে। এই যে এত মৃত্যুর মধ্যেও কিন্তু 2020-কে যে বিদায় জানানো হচ্ছে, এটি কিন্তু একদিক থেকে মঙ্গলের, অন্যদিক থেকে 2021-কে যে বরণ করার যে একটি প্রক্রিয়া, সেটি কিন্তু কোনোভাবে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু সেটিকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই যে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। বিশেষ করে বড়দিনের পর কিন্তু কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না করোনার হাত থেকে। করোনা কিন্তু এতই ভয়ঙ্কর হয়ে উঠছে যে গত 24 ঘন্টায় কিন্তু ইতালিতেও 575 জনেরও বেশি মানুষ কিন্তু ইতালিতে মৃত্যুবরণ করেছে। একই অবস্থা কিন্তু জার্মানিতে। সে কারণে আসলে করোনার যে বিধি নিয়ম কিংবা লকডাউন, সেখানে কিন্তু কড়াকড়ি দেওয়া হয়েছিল। কোনো পার্টি হবে না, কোনো মদ পানের জন্য নিয়ম রাখা যাবে না। এবং আজকে 2টা বাজে কিন্তু যে মদের যে দোকানগুলো ছিল কিংবা সাধারণ যে সুপার মার্কেট যেখানে মদ কিংবা বিয়ার পাওয়া যায়, সেখানে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। 2টার পর থেকে কোনো মানুষ কিন্তু কোনো রকম মদ কিংবা এই যে অ্যালকোহল কিংবা মদ কিংবা বিয়ার সেই রকম কোনো পানীয় কিন্তু সংগ্রহ করতে পারেনি। সে কারণে এই যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু কোনোভাবে হচ্ছে না। এবং এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আশেপাশে অনেকের সাথে কথা বলেছিলাম। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু এখনো লাইট জ্বলছে, তারা কিন্তু এখনো সজাগ আছেন এবং রাত 8টার সময় কিন্তু তারা এখনো অপেক্ষা করছে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এই যে নতুন বছরকে বরণ, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। কিন্তু তারা আজকে ঘরের বাইরে যাচ্ছেন না। সাধারণত জার্মানিতে বড় করে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠান হয় ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে, কিন্তু সেখানে সব রকমের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে যাতে কোনো মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। এবং সে কারণে আজকে ভার্চুয়াল যে ব্যাপার, সেটি কিন্তু জার্মান সময় 9টার পরে কিন্তু শুরু হবে। এবং 2900 পুলিশ কিন্তু সারা শহরে নিয়োগ করা হয়েছে এবং নিয়োজিত করা হয়েছে, যাতে করে কোন রকম অবৈধ পার্টি, অবৈধ মদ কিংবা অবৈধ ভাবে আতশবাজি না পোড়ানো হয় কিংবা পটকা না পোড়ানো হয়। মামুন। নতুন বছর বরণ করে নেয়ার খবর জানাতে জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। পিছিয়ে নেই বাংলাদেশও। আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে বরণ করে নেয় রাজধানীবাসী। তবে করোনার কারণে উদযাপন সীমিত থাকায় নিজেদের বাড়ির ছাদেই নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে। আকাশ জুড়ে আলোর রাশি, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই চোখ যায় শুধু নতুনের আগমনী বার্তা। 2021 নতুন বছর, নতুন প্রত্যয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যবারের তুলনায় এবারে সংক্ষিপ্ত আকারে নতুন বছর বরণ করে নেন শিক্ষার্থীরা। সবারই প্রত্যাশা ছিল মহামারী বিলুপ্ত হোক, স্বাভাবিক জীবনে ফিরুক পুরো বিশ্ব। শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, যেখানে থাকবে না কোনো হানাহানি, বিভেদ। বর্ষবরণের এই আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছিল বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন। 2021 সালে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। নতুন বছরে মহামারীর মুক্তির প্রত্যাশা সবার। রবিউল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরকে ঘিরে পুরো রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুলশান, বনানী, বারিধারা সহ বিভিন্ন এলাকার প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। যান চলাচলে রয়েছে সীমিত আকারে।
কোনো হুমকি না থাকলেও সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলেছেন র্যাব মহাপরিচালক। 31st নাইট কেন্দ্র করে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। অভিজাত এলাকা ও কূটনৈতিক জোনে বাড়ানো হয় তল্লাশি চৌকি। সিএনজি, মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি অথবা পথচারী সন্দেহের মধ্যে পড়লেই আসতে হচ্ছে তল্লাশির আওতায়। নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর এই বাড়তি নজরদারিতে স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের সকলের নিরাপত্তার জন্য করতেছে, সেটা পজিটিভলি দেখা উচিত সবার। ডেফিনেটলি দরকার আছে, কারণ হচ্ছে মানে যে কোনো সময় যে কোনো কিছু বাজে কিছু তো হতে পারে, তো চেক করাটা আই থিঙ্ক ইটস গুড। প্রতিটি ক্ষেত্রে চেকিংটা দরকার আমাদের নিরাপত্তার জন্য। তো অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ, কারণ এটা এক ক্ষেত্রে যেরকম আমরা নিরাপত্তা পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের মা বোন যারা রাস্তায় বেরোচ্ছে ওরাও নিরাপত্তা পাচ্ছে। সার্বিক নিরাপত্তা ইস্যুতে হাতিরঝিলে সংবাদ সম্মেলন করেন র্যাব মহাপরিচালক। বলেন, বোমা হামলা সহ সকল নাশকতার কথা মাথায় রেখে সাজানো হয়েছে নিরাপত্তা, বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। বোমা হামলা সহ যে কোনো ধরনের নাশকতা রোধকল্পে র্যাবের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। র্যাবের বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড টিম, ক্রাইম সিট ভ্যান কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা হয়েছে। 31st নাইট উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান, তেজগাঁ, ধানমন্ডি, বারিধারা, বাড্ডা, মিরপুর উত্তরা সহ অভিজাত হোটেল, ক্লাব, বার অধ্যুষিত এলাকা, পর্যটন এলাকা, কক্সবাজার, চট্টগ্রাম, কুয়াকাটা পর্যটন এলাকাসমূহ সারা দেশের অনুষ্ঠিত সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহে পেট্রোলিং জোরদার সহ ইউনিফর্মে ও সাদা পোশাকে র্যাবের সদস্য মোতায়েন থাকবে। করোনায় টিকে থাকার লড়াইয়ে বিদায় নিল 2020। শেষ সূর্যাস্তের সঙ্গে মহামারী মুক্তির আশা জানালেন পর্যটকরা। কোনো নিষেধাজ্ঞা না থাকায় বছরের শেষ দিনে পর্যটকের ঢল নামে কক্সবাজার সৈকতে। নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ধীরে ধীরে ম্লান হয়ে এলো আলো, সাগরে হারালো 2020 সালের শেষ সূর্য। করোনা মহামারীতে এবছর পাল্টে গেছে পৃথিবীর সব হিসেব নিকেশ। গোটা মানবজাতি বছর জুড়ে লড়েছে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে। অন্যান্য বছরের মতো আয়োজন না থাকলেও বছরের শেষ সূর্যাস্ত দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত শহর কক্সবাজার। নতুন বছরে সুস্থ ও স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা সবার। করোনা মহামারীতে সৃষ্ট নানা সংকটে 2020-এ প্রাপ্তির চেয়েও অপ্রাপ্তি যেন বেশি। বছরের শেষ সূর্যাস্তের সাক্ষী হতে আসা হাজারো পর্যটকের প্রত্যাশা, বছরের নতুন সূর্য নিয়ে আসবে সংকটমুক্ত এবং সমৃদ্ধির নতুন বাংলাদেশ। 2020 সাল তো আমাদের জন্য খুব ভালো কিছু একটা বয়ে আনেনি। মহান আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের নতুন বছরটা অনেক সুন্দর হোক। আমরা চাই না এই করোনা আর পৃথিবীতে বেশি দিন থাকুক। আমরা চাই সুস্থ সুন্দর একটি মাস্ক ছাড়া লাইফ। হতাশা কাটিয়ে নতুন বছরে ব্যবসায় চাঙ্গা বাপ ফিরবে বলে আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। আমরা আশা করছি নতুন বছর যেটা আসছে সেটাতে আমরা আমাদের আগের প্রাণ ফিরে পাবো এবং পর্যটকরা এসে কক্সবাজারে তারা নির্বিঘ্নে ঘুরতে পারবে, বেড়াতে পারবে। পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রচুর পর্যটকরা এসেছেন, তাদের নিরাপত্তার জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অলরেডি ডেপ্লয়মেন্ট হয়ে গেছে একটা বড় সংখ্যা। আমাদের বিচ এরিয়াতে যেখানে জনসমাগম বেশি হয় সেই সমস্ত প্রতিটা জায়গায় আমাদের ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা রয়েছে। কোনো নিষেধাজ্ঞা না থাকায় বছরের শেষ দিনটিতে কক্সবাজারে অবস্থান করছে প্রায় 2 লাখের বেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মহামারীতেও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই। এবছর 35 কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, পরিস্থিতি ভালো হওয়ার উপরই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। মহামারীর আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় 10 মাস পর এক ছাদের নিচে অন্তত 250 শিক্ষার্থী সমবেত হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উদ্দেশ্য, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্য বই হাতে পাওয়া। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল বই উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 23 শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বই তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না স্কুল। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমে দক্ষ করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়াতে নির্দেশ দেন সরকার প্রধান। বাবা মা যারা, তাদেরকে আমি অনুরোধ করব ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাবেন বা তাদেরকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হয়, অর্থাৎ কোনো খেলাধুলা সেগুলিও যাতে করতে পারে, সেই ব্যবস্থাটা নিতে হবে। ক্লাসরুমে যাওয়া হয়নি অনেক দিন, বন্ধুদের দেখা পেয়ে তাই খুশি শিক্ষার্থীরাও। নতুন বই পেয়েছি, নতুন ক্লাসে উঠেছি, একটা আনন্দ আছে। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো। এবছর 151টি প্রেসে বই ছাপানো হয়েছে প্রায় 35 কোটি। মহামারীর বৈরী পরিস্থিতিতে বিদায়ী শিক্ষাবর্ষ অনেকটা ঘরেই কেটে গেছে দেশের কোটি শিক্ষার্থীর। শত প্রতিকূলতার মধ্যেও এবছর নতুন বই পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। নীতি নির্ধারকরা মনে করছেন অচলাবস্থার মধ্যে নতুন বইয়ের ঘ্রাণ কিছুটা হলেও পরিস্থিতি পাল্টে দেবে। দেবাশিস রায়, সময়। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা উপাদান। ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোনো উপাদান ব্যবহার করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এই সেতু 100 বছরের বেশি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে। সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে। একইভাবে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান জোড়া দেওয়ার কাজ দেশে হলেও এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে। সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম, দুবাই, ভারত ও ওমান থেকে। প্রকল্পের পিলার, ভায়াডাক্ট, সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয়। বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানির। সবচেয়ে লংগেস্ট পাইল ড্রাইভ 120 থেকে 128 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হইল যে স্প্যানগুলা 3200 বা 33 টন ওজনের, সেগুলা যে বিয়ারিংয়ের উপরে বসানো হয়, আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ 10,500 টন। এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সর্ববৃহৎ এই প্রকল্প দেশীয় নির্মাণ শিল্পে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। বৃহৎ এই প্রকল্পে মালামাল যোগান দিতে সক্ষমতা অর্জনকারী বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে আগামী দিনে আরও বড় প্রকল্প হাতে নেয়ার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। অবশেষে 32 বছর পর ঢাকার খালের দায়িত্ব ওয়াসা থেকে গেল 2 সিটি কর্পোরেশনের হাতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা এবং সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। দখলে থাকা খাল পুনরুদ্ধার করে ব্যবহার উপযোগী ও রক্ষণাবেক্ষণে এমন উদ্যোগ বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আগামী শনিবার থেকেই খাল উদ্ধারে ক্র্যাশ প্রোগ্রামে যাওয়ার ঘোষণা 2 মেয়রের। দেখে যে কেউ ভাববে এটি কোনো ময়লা আবর্জনার বিশাল ভাগাড়, অথচ এটি হলো দখলে দূষণে মরে যাওয়া বিশাল আদি বুড়িগঙ্গা খাল। মূলত 1988 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে ওয়াসাকে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার পর থেকেই অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে থাকে ঢাকা শহরের খালগুলো। এসব থেকে পরিত্রাণ পেতে অবশেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঢাকার খালের মালিকানা ওয়াসা থেকে দেওয়া হলো 2 সিটিকে। এই পরিবর্তনের মাধ্যমে ঢাকা শহরে বৃষ্টির পানি, বর্ষার পানি, প্লাবনের পানি বেরিয়ে যাওয়ার যে সিস্টেম সেটা আরও জোরালো হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। দখল তো সরকারও করেছে, খাল দখল করে রাস্তা বানাই দিছে। এখন সেখানে চিন্তা করা হয় নাই এই রাস্তা না বানাইয়া আমি এখানে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করি। খাল বুঝে নিয়ে দক্ষিণ সিটির মেয়র আগামী 2 জানুয়ারি থেকেই রাজধানীর 3টি খাল ও 2টি কালভার্ট উদ্ধারে ক্র্যাশ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন। আর উত্তর সিটির মেয়র জানান, খালগুলো উদ্ধার করে 2 পাশ বাধাই করে গাছ লাগানো হবে এবং সাইকেল লেন তৈরি করা হবে। খালের 2 পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। খালকে পুনঃখনন করে ক্যারিং ক্যাপাসিটি বাড়াতে হবে।
জিরানি খাল, মান্ডা খাল, শ্যামপুর খাল, পান্থপথ কালভার্ট এবং সেগুনবাগিচা কালভার্ট। এখান থেকে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য যেটা শক্ত হয়ে গেছে পুরোগুলো অপসারণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। ওয়াসার দায়িত্বে সবশেষ 26টি খাল থাকলেও বেসরকারি হিসেবে ঢাকা মহানগরীতে খাল রয়েছে শতাধিক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা হুমকি মোকাবেলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। যাত্রী আসার আগেই সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবিলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে এপিআইএস সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়া সন্ত্রাসী তৎপরতা বা চোরাচালানের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধীকে শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। কোনো প্যাসেঞ্জার যদি ইভেন টিকিট করে, সেখানে এখন আমাদের দেশের যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা তখনই জানতে পারবে যে এইরকম মিস্টার এক্স উনি বাংলাদেশে আসার জন্য টিকিট করেছে বা হি ইজ প্ল্যানিং। এবং সে যদি বোর্ডিং পাস স্ক্যান করে, সে যদি আমাদের দেশের জন্য কাঙ্ক্ষিত না হয়, ওইখানে তার বোর্ডিং পাসটা গ্রহণযোগ্য হবে না। সো সে এখানে আমাদের দেশ পর্যন্ত আসতে পারবে না। কয়েক মাসের মধ্যেই আমরা প্রকিউরমেন্ট প্রসেসে চলে যেতে পারবো অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম নিয়ে। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন এই বিশ্লেষক। কোভিড-19টা দ্রুত ছড়ানোর কারণটা হচ্ছে প্যাসেঞ্জার্স মুভমেন্ট কেউ কন্ট্রোল করতে পারেনি অনেক দেশ, সেই জন্য হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যাডভান্স পেয়ে যাই, তাহলে আমাদের এখানকার যারা ইমিগ্রেশন আছেন ওদের জন্য সুবিধা হবে জানতে যে এই প্যাসেঞ্জারটা আছে ওকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশ হিসেবে বাণিজ্য সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এফটিএ বাস্তবায়নে স্থানীয় বাজারের শিল্পকেও প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। গ্র্যাজুয়েশনের পরে আমাকে কিন্তু এফটিএ গুলি করতে হবে, এটা ছাড়া আমার কিন্তু কোনো উপায় নাই। হোয়াট ইজ আ ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্ট? ইউ আর আস্কিং ফর ফ্রি অ্যাক্সেস টু দেয়ার মার্কেট, কিন্তু সাথে সাথে ইউ হ্যাভ টু গিভ ফ্রি অ্যাক্সেস টু ইয়োর মার্কেট। শুধু আপনাকে সে অ্যাক্সেস দিয়ে দিবে আর আপনি কিন্তু 40%, 60%, 100% ডিউটি লাগিয়ে আপনি আপনার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিবেন, তা কিন্তু হবে না। আপনাদেরকে এখন প্রতিযোগিতা করে আপনাকে টিকে থাকতে হবে। ডুবোচর আর কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল। পানির গভীরতা কমায় জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে ফেরি। অর্ধেকে নেমে এসেছে গাড়ি পারাপারের সংখ্যা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই রুটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা পরিবহন শ্রমিক ও যাত্রীদের। ড্রেজিংয়ের মাধ্যমে রুটটি সচল রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা নদী থেকে মধু চৌধুরীর ঘাটে ঢুকতেই বুড়ির খাল ও রহমত খালি চ্যানেলে প্রতিদিন ভাটার সময় ফেরিগুলো ঘন্টার পর ঘন্টা ডুবোচরে আটকে যাচ্ছে। একবার আটকালে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা। রো ফেরি চলাচলের জন্য পানির গভীরতা কমপক্ষে 3 মিটার দরকার, কিন্তু ভাটার সময় মতির খাল, বুড়ির খাল, রহমত খালি ও ক্যাম্প খালের 2 কিলোমিটার এলাকায় 1 থেকে 1.5 মিটার পানি থাকে। তাই অনেকটা জোয়ারের উপর নির্ভর করেই গত 1 মাস ধরে চলাচল করছে ফেরি। নাব্যতা খুবই কম, জোয়ার ভাটায় আমাদের চলতে হয় এবং আমাদের টিপও কমে গেছে। ড্রেজারে মাটি কাটতে ফালায়, পানিতে ফালায়, ফালাইলে ওইটা আবার যায় কাটতে ফালা ওইটা ভরিয়ে যায়, কিন্তু কোনো লাভ হইতেছে না। সম্প্রতি বিআইডব্লিউটিএ এই রুটে ড্রেজিং শুরু করলেও নৌযানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পারেনি এখনো। ফেরির ট্রিপ কমে যাওয়ায় রাজস্ব কমছে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। 6টা করে রাউন্ড ট্রিপ দিতে পারতো, এখন সেখানে সিঙ্গেল ট্রিপ হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে
নাব্যতা সংকট। ফেরি চলাচল কমে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটের দুই পারে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের। এবারে 3 দিন, এবারে 3 দিন জায়গা 6 দিন জায়গা স্যার, এটি এইভাবে তো গাড়ি চললে হবে না স্যার। আমাদের প্রত্যেক মাসে গাড়ির কিস্তি আছে 50,000 টাকা। জোয়ার আসে এই সময় ফেরি বিড়ে, যে সময় ভাড়া পড়ে যায়, এই সময় যায় মাইজ গাঙ্গে বাইজা যায় সরার মধ্যে। ফেরি চলাচল নিয়ন্ত্রণ ঠিক নাই। ইমার্জেন্সি রোগী, আমার রোগী নিয়ে আমি ঢাকা যাব, কিন্তু এখন আমি ফেরি পাচ্ছি না। তবে ড্রেজিং এর মাধ্যমে নৌযান চলাচল স্বাভাবিক রাখার আশ্বাস দেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। সম্প্রতি একটা প্রজেক্টের মাধ্যমে একটা খনন কাজ প্রকল্প গ্রহণ করেছে, আর বাকি যে নাব্যতা সংকট সেটা বিআইডব্লিউটির নিজস্ব রাজস্বের অধীনে ড্রেজিং কার্যক্রম চলছে। ভোলা লক্ষ্মীপুর রুটে স্বাভাবিক সময়ে প্রতিদিন 200 থেকে 300 যানবাহন পারাপার হয়। নাব্য সংকটে তা 100-এরও নিচে নেমে আসে। সময় সংবাদ, ভোলা। ব্রিটেনে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশিদের মধ্যে। অপেক্ষাকৃত কম মূল্যেও আর তুলনামূলক সহজ ব্যবহার বিধি হওয়া এই ভ্যাকসিনকে নতুন মাইলফলক মনে করা হচ্ছে। ফাইজারের পর দ্বিতীয় এই টিকার ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা। লন্ডন থেকে শোয়েব কবির রিপোর্ট। করোনার দ্বিতীয় ভয়াল থাবায় পুরো ব্রিটেন বিপর্যস্ত। রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। এর মধ্যে ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটির অনুমোদন দেওয়ায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন গতি এসেছে। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা থাকলেও এটিতে তা নেই। ইতিমধ্যে বরিস জনসন প্রশাসন 10 কোটি ডোজ অর্ডার দিয়েছে, আর সোমবার থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রায় 100 মিলিয়ন ডোজ তারা অর্ডার করেছে এবং এর মাধ্যমে 50 মিলিয়ন লোককে তারা ফুল ভ্যাকসিনেশন করতে পারবে 2টো ডোজের মাধ্যমে। তো ব্রিটিশ গভর্নমেন্ট আপাতত প্ল্যান করেছে আগামী প্রতি সপ্তাহে 2 মিলিয়ন লোককে তারা ভ্যাকসিন দিতে পারবে। ভ্যাকসিন অনুমোদনের খবরে ব্রিটেন সহ পুরো বাংলাদেশি কমিউনিটিতেও স্বস্তি ফিরে এসেছে। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন করোনার ভয়ঙ্কর আগ্রাসন থামাতে সক্ষম হবে বলে মনে করছেন সবাই। বন্ধুবান্ধব আক্রান্ত, অধিকাংশ মৃত্যুর মিছিল অক্সফোর্ডের এই ভ্যাকসিনে আমরা অনেকটা হতাশমুক্ত। ভ্যাকসিন যে অ্যাপ্রুভ হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যে আমরা পুরানো যে দিন আমরা ছিলাম সেই দিনে ফিরে আসবো। লন্ডনের মানুষ, 5টা ওয়ার্ল্ডের মানুষে আক্রান্ত, আর এখন আমরা এই খবরটা পাইয়া খুব ভালো লাগছে। এই মহামারী থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাকসিনই একমাত্র উপায় বলে জানালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে করোনার ভ্যাকসিন গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো ইতালিতে আবারও শুরু হয়েছে লকডাউন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 27 ডিসেম্বর থেকে ইতালিতে করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে দেওয়ার 4 দিনের মাথায় ভ্যাকসিন গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য সচিব ভ্যাকসিন বাধ্যতামূলক করার কথা বলার পর এর তীব্র বিরোধিতা করেন মাস্ক বিরোধী আন্দোলনের নেতারা। তারা বলছেন ইতালির বহু নাগরিক করোনা টিকা গ্রহণে রাজি নন। তবে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিন নেওয়া উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ভ্যাকসিন নিয়ে মানুষ অনেক কিছু বলতেছে, কিন্তু আমরা আশা করি যে আমরা সবাই, যেহেতু 27 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আমরা আশা করি আমরা সবাই ভ্যাকসিন দিব এবং সবাইকে বলবো আপনারা সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। ভ্যাকসিন না নিলে আমাদের এই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত ভ্যাকসিন দিয়ে ইতালিতে টিকা কর্মসূচি শুরু। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও বৃদ্ধাশ্রমে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশটির সব নাগরিককে ভ্যাকসিন দিতে চায় সরকার। এদিকে 3 দিনের বিরতির পর বৃহস্পতিবার থেকে ফের পুরো ইতালিতে লকডাউন শুরু হয়েছে। মাঝখানে 4 জানুয়ারি বিরতি দিয়ে এই লকডাউন চলবে 6 জানুয়ারি পর্যন্ত। তবে সরকার বলছে জানুয়ারি থেকে তৃতীয় ঢেউ শুরু হলে বিভিন্ন প্রদেশে আক্রান্তের সংখ্যা বেঁধে আসতে পারে আবারও লকডাউন। ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 20,83,000 আর মৃত্যুবরণ করেছেন অন্তত 74,000 মানুষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। সংযুক্ত আরব আমিরাত যেতে টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এর জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পারলে কর্মী ভিসা লাগানো সম্ভব হবে না। এই ধরনের গুজবে দেশটিতে আসতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
এতে এয়ারলাইন্সগুলোতে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে, যাতে আমিরাতের ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করতে পারছে না। কাস্টমার বারবার বলতেছে ভাই কী অবস্থা এরকম কেন, কিন্তু আমরা কি করবো, এই ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে আমরা টিকিট ঠিকমতো কাস্টমারকে দিতে পারতেছি না। ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা জানান, টিকিটের চড়া মূল্য ও সংকটের পরিপ্রেক্ষিতে যাত্রীরা যেমন হতাশ হচ্ছে, তেমনি গ্রাহক সেবা দিতে না পেরে তারাও বিপাকে। সংযুক্ত আরব আমিরাতে ভিসার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ভিসা কিন্তু ইস্যু হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ থেকে টিকিটের যে ক্রাইসিস শুরু হচ্ছে, টিকিটের কারণে মানুষ আসতে পারতেছে না, হুজুস খাচ্ছে। ইউনাইটেড আরব আমিরাতে যে তাদের একটা টাইম দিয়ে দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে এই লোকগুলো এখান থেকে চলে যেতে হবে, এবং এর মধ্যে যত লোক বাইরে আছে প্রবাসী, যেমন বাংলাদেশি লোক, তারা কিন্তু এই দেশে আসার জন্য অধীর আগ্রহে বেশি দামে টিকিট কেনার জন্য এই সবাই কিন্তু চেষ্টা করতেছে। করোনার আগ্রাসন ঠেকাতে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও সংযুক্ত আরব আমিরাত তাদের বিমান চলাচল স্বাভাবিক রেখেছে। তাছাড়া ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে ভিসা ট্রান্সফার সহ সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। 2020 সালটি ভালো যায়নি কাতার প্রবাসীদের। করোনার বিধিনিষেধ আর লকডাউনের কারণে খাদ্য সংকট, ব্যবসা বাণিজ্যের ধস, চাকরি হারানো সহ বিভিন্ন সমস্যায় সংকটময় 2020 শেষ করলেন প্রবাসী বাংলাদেশিরা। 2021 সালে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনা পৃথিবী থেকে বিদায় নেবে এমন প্রত্যাশা প্রবাসীদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সারা বিশ্বের মতো মহামারী করোনার তাণ্ডবে 2020 শেষ করলেন কাতার প্রবাসীরা। করোনার বিধিনিষেধ আর লকডাউনের কারণে খাদ্য সংকট, ব্যবসা বাণিজ্যে ধস, চাকরি হারানো সহ সংকটময় একটি বছর শেষ হলো। 2021 সালে সারা পৃথিবী থেকে বিদায় নেবে করোনা, সবকিছু আগের মতো স্বাভাবিক হবে, এমনই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। যেহেতু 2020 আমরা অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি, ইনশাল্লাহ 2021-এ দেশ বিদেশের সবাই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব। ব্যবসা বাণিজ্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনশাল্লাহ আমরা 2020 সালের মধ্যে আমরা পা দিয়েছি, আমরা অনেক ইনশাল্লাহ সূচনা হবে, করোনা মহামারী থেকে ইনশাল্লাহ রক্ষা পাবো এই আশা রাখি। সবাই ঘরবন্দি ছিলাম, এখন আশা করি ভ্যাকসিন আসছে, আমরা সবাই 2021 সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা আগের ন্যায় ফিরে যাব। কাতারে সরকারিভাবে 2021 বরণে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ, তবে বর্ষবরণ নিয়ে কোনো বিধিনিষেধও জারি করা হয়নি, কেবল মানতে হবে করোনা পরিস্থিতির স্বাস্থ্যবিধি। সময় সংবাদ, কাতার। দেখছেন প্রবাসী সময়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান। বৃহস্পতিবার রাত 8টার পর ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ফরিদা ওমর প্যানেল সভাপতি সহ 11টি পদ জয়ী হয়। অন্যদিকে সবুজ ইলিয়াস প্যানেল থেকে সাধারণ সম্পাদক ও সভাপতি সহ 6টি পদে জয়ী হন। মোট 17টি পদের বিপরীতে 46 জন প্রার্থী ছিলেন। নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় প্রেস ক্লাব পরিচালিত হবে। জাতীয় প্রেস ক্লাব একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এখানে মুক্ত বুদ্ধির চর্চা হয়ে থাকে, সকল ধর্মমত নির্বিশেষে মানুষের একটি আশ্রয়স্থল। আমার মেয়াদকালে আমি যদি বেঁচে থাকি সেটি পূরণ করা হবে, কোনো প্রকার ডিসক্রিমিনেশন হবে না। আমরা 31 তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণের যে পরিকল্পনা করেছি, আমি মনে করি আগামী যে কমিটি আসবে সেই কমিটি এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, এই বিজয়কে তাকে উৎসর্গ করতে চাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আজিতে বিশ্বজুড়ে 2021 বরণ, করোনায় টিকে থাকার লড়াইয়ে বিদায় নিল 2020। ঢাকার আকাশে উঠল হাজারো ফানুস, নিরাপত্তা জোরদার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মহামারীতেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বই। ভার্চুয়ালি উৎসব উদ্বোধন, পরিস্থিতি ভালো হলেই খুলবে স্কুল, বললেন প্রধানমন্ত্রী।
এবং বিশ্বসেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে 100 বছরেরও বেশি আশা কর্তৃপক্ষের। আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।